আজকে আমাদের ষষ্ঠ ক্লাস বোধহয় স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বা মেকানিক্স অফ সলিড যেটাই বলো না কেন সেটার মধ্যে। এবং আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, এটা হচ্ছে স্ট্রেন। গত 5টা ক্লাসে আমরা যে টপিকটা দেখেছিলাম সেটা ছিল তোমার স্ট্রেস, এবং আজকে নতুন টপিক স্ট্রেন। স্ট্রেস যখন আমরা হিসাব করি তখন আমরা বলেছিলাম যে আসলে পয়েন্ট টু পয়েন্ট স্ট্রেসটা ভ্যারি করে, যে কোনো একটা স্ট্রাকচার হইলেই সেটার উপরে যদি একটা লোড দেওয়া হয় সব জায়গায় স্ট্রেস সেম হয় না। একইভাবে এই কথাটা স্ট্রেনের জন্য ভ্যালিড, যে যে কোনো একটা মেম্বারে আমরা যখন লোড লোড অ্যাপ্লাই করি তখন সেটা আসলে সব জায়গায় সেম স্ট্রেন ক্রিয়েট করবে না, এগুলা পয়েন্টের উপরে ডিপেন্ডেন্ট। আমরা যদি লক্ষ্য করি যে সে তুমি এক হাত দিয়ে আরেক হাতের উপরে আঙ্গুল দিয়ে চাপ দাও, দেখো যে যেখানে চাপ দিচ্ছ সেখানে ডিফরমেশনটা অনেক বেশি, হোয়ারএজ away from the point where you are pressing, যে অন্য জায়গায় কিন্তু ডিফরমেশন ধীরে ধীরে যতই দূরে যাও কমে যায়, এবং অ্যাট ওয়ান স্টেজ কিছু দূরে দেখা যায় যে ডিফরমেশনটা নাই। এখন স্ট্রেনের বেসিক ডেফিনেশন যদি আমরা মনে করি, সেটা ছিল কি, আমরা ইন্টারমিডিয়েটে বা স্কুল লেভেলেও হয়তো স্ট্রেন পড়েছি। স্ট্রেন ছিল কি, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, তাই না, বা ইউনিট ডিফরমেশন, এটাকে আমরা স্ট্রেন বলেছিলাম। এখন সেই ক্ষেত্রে ইউনিট ডিফরমেশনকে যদি আমরা স্ট্রেন বলি, এবং পুরা একটা মেম্বারের যে কোনো একটা পয়েন্টের ডিফরমেশন দিয়ে যদি পুরা স্ট্রাকচারের স্ট্রেন ডিফাইন করার চেষ্টা করি, বুঝতেই পারতেছো এটা ঠিক হবে না বা ভুল রেজাল্ট দিবে আমাদেরকে। সেই জন্যই আসলে স্ট্রেনও যেহেতু আসলে পয়েন্ট ডিপেন্ডেন্ট, যে কোন পয়েন্টে আমি লোড দিলাম, কোথায় আমি হিসাব করছি, সেটার সাথে ডিপেন্ডেন্সি আছে। আমরা হাতের মধ্যে এক হাতের মধ্যে আরেক হাতের একটা আঙ্গুল দিয়ে চাপ দিলেই একদম এটা ভিজুয়ালি দেখতেই পাবো যে ডিফরমেশন গুলো আসলে সব জায়গায় একই ধরনের হয় না। যতই দূরে দেওয়া যায় ডিফরমেশনের ভ্যালুটা কমতে থাকে, ওয়ারেস যেখানে তুমি চাপ দিচ্ছ লোডিং পয়েন্টের ডিফরমেশন ভ্যালু অনেক বেশি। কাজেই এটাকেও একইভাবে আমরা পয়েন্টের সাথে আমরা রিলেট করব। একদম স্লাইডের নিচে লাল কালারে যেটা দেখো সেটার দিকে যদি আমরা দেখি, স্ট্রেনের ডেফিনেশন আছে, এবং দেখবা যে এখানে ব্র্যাকেট একটা আছে, সেখানে লিনিয়ার বলা আছে। ঠিক আছে, লিনিয়ার স্ট্রেনের ডেফিনেশন তাহলে কি, আমরা আমরা আগে যেরকম বলেছিলাম, মোর অর লেস সিমিলার ডেফিনেশন। স্ট্রেন ব্র্যাকেটে লিনিয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফরমেশন। ডিফরমেশনের ব্যাখ্যা কি, আমি একটা মেম্বারে লোড অ্যাপ্লাই করছি, যদি চাপ দেই তাহলে সে হয়তো ছোট হবে, যদি ধরে টান দিই তাহলে সে বড় হবে। কাজেই ডিফরমেশনের ব্যাখ্যা হলো কি, এটা ইলংগেশনও হতে পারে, কন্ট্রাকশনও হতে পারে, ডিপেন্ডিং অন লোড ভ্যালুস অ্যান্ড সাপোর্ট কন্ডিশন। কাজে সেটা আমরা সেই জন্য ডিফরমেশন অ্যাজ এ জেনারেল টার্ম বললাম, আমরা শর্টেনিং বা ইলংগেশন বলি নাই আর কি। তাহলে ডিফরমেশন পার ইউনিট লেন্থ অ্যাট এ পয়েন্ট। কাজেই এখানেই দেখো যে ইন্টারমিডিয়েটে যেটা পড়ে আসছো তোমরা, সেটার থেকে এই জায়গাটাই স্লাইড একটু ভ্যারিয়েশন এসেছে, অ্যাট এ পয়েন্ট, অ্যাট এনি পয়েন্ট। ঠিক আছে, এবং লিনিয়ার স্ট্রেন বা স্ট্রেন হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য আমরা একটা নোটেশন বা সিম্বল ইউজ করব, সেটা হচ্ছে কি অ্যাপসাইলন। এখানে দেখো কালো কালারে দেখানো আছে অ্যাপসাইলন। ঠিক আছে, এখন স্ট্রেনটা আমরা কেন আসলে হিসাব করি, আসলে আমরা এই পর্যন্ত তোমার ফার্স্ট ইয়ারে বা এই সাবজেক্ট ফার্স্ট টপিকে যেটা দেখেছি, সেখানে আমরা কিন্তু শুধুমাত্র রিঅ্যাকশন বের করেছি বা মেম্বার ফোর্স বের করার চেষ্টা করেছিলাম, আমরা ডিফরমেশন নিয়ে কথা বলিনি। বাট ডিফরমেশনটা আসলে লাগে, কারণ তুমি দেখো যে তুমি যেই রুমে এখন বসে আছো, সেই রুমে তুমি খুব ঠান্ডা মাথায় বসে আছো, তোমার কোনো টেনশন নেই রুমটা নিয়ে। কিন্তু তুমি যদি ফ্লোরের দিকে তাকায় দেখতা যে এটা স্যাগ হয়ে আছে, বা ছাদের দিকে তাকায় দেখতা বিমগুলা বিমের মাঝামাঝি একটু মানে নৌকার তলার শেপ হয়ে গিয়েছে বা স্ল্যাবে, ডেফিনেটলি তুমি সেফ ফিল করতে না, মেবি অর মে নট বি, তুমি আনসেফ একটা পজিশনে চলে যেত। কাজেই ডিফরমেশন আসলে একটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনে একটা অতি প্রয়োজনীয় ক্রাইটেরিয়া। কারণ স্ট্রাকচার যখন আমরা ডিফাইন করব, আমাকে শুধুমাত্র স্ট্রেংথ এনশিওর করলেই হয় না, সার্ভিসিবিলিটি কন্ডিশন গুলাও এনশিওর করতে হয়, যে আসলে এটা আমি যেই পারপাসে ডিজাইন করেছি, স্ট্রাকচার হয়তো টিকে থাকবে, বাট পারপাসটা সার্ভ করবে কিনা। পারপাস সার্ভের অনেকগুলা ব্যাখ্যা হতে পারে, যে আমি হয়তো স্ট্রাকচারটা ইউজেবল কেস কন্ডিশনেই পাবো না বেশি ডিফরমেশন হলে, অথবা এমনও হতে পারে যে ঠিক আছে এটা ভেঙে পড়বে না, কিন্তু যে আসবে সে সেফ ফিল করবে না, সো অ্যাস্থেটিক প্রবলেম হবে। কাজেই সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আমরা যাই ডিজাইন করব না কেন, সবসময় আমরা মাথায় রাখবো ডিফরমেশনটা আসলে আমার একটা লিমিটের ভিতরে রাখতে হবে। সেই ডিফরমেশন যদি আমরা লিমিটের মধ্যে রাখতে চাই, তখন আমাদের এই স্ট্রেন হিসাব করা ছাড়া উপায় থাকবে না।
ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা মেইনলি অ্যাক্সিয়াল লোডিং এর জন্য যে ডিফরমেশন সেটাই দেখব। এই চ্যাপ্টার বলতে আসলে আমি বলি যে এই টপিক বলাটা বেটার, কারণ তোমাদের মেইন টেক্সট বুক যেটা পপবের বই সেখানে দেখবা যে আসলে 3টা চ্যাপ্টারে স্প্লিট করে ফেলা হয়েছে স্ট্রেনকে, ওয়ারেজ আমরা এই লেকচারের মধ্যে আবার সেটাকে কনসলিডেটেড ভাবে দেখবো আর কি। ঠিক আছে, আগের মতোই দেখবা যে এই লেকচার নোটে ক্লাসের বাইরেও অনেক ম্যাটেরিয়াল অ্যাড করা আছে যেটা আমি ক্লাসে পড়াবো, কারণ যাতে তোমরা আরো ফার্দার স্টাডি করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে পারে, সেই জন্য এটা। তাহলে স্ট্রেনটা কি? স্ট্রেন হলো তোমার ডিফরমেশন পার ইউনিট লেন্থ এট এনি পয়েন্ট। ঠিক আছে, ডিফরমেশন মানে ছোট বড় হোয়াটএভার হতে পারে, এবং এটা অ্যাপসাইলন দিয়ে আমরা বলবো, এবং আপাতত আমরা বলতেছি লিনিয়ার স্ট্রেন। জাস্ট একটু ফর ইনফরমেশন পারপাস, যে প্রথম 2টা চ্যাপ্টারে আমাদের অনেক ডেফিনেশন আসবে, অনেক ইকুয়েশন আসবে, রিলেটিভলি পরবর্তী চ্যাপ্টারগুলোতে সেটা দেখবা যে অনেক কম। প্রথম 2টা চ্যাপ্টারেই আমাদের এই এই কোর্সটা 211, পরবর্তীতে সেকেন্ড লেভেলের কোর্স যেটা 213, সেটার জন্য যেই আমাদের ডেফিনেশন অ্যান্ড ইকুয়েশনস দরকার, মোস্টলি আমাদের বেশিরভাগ হয়ে যাবে পরবর্তীতে ছোটখাটো ইকুয়েশন ডিরাইভ করেই আমরা আমাদের কাজ করতে পারবো আর কি, বা ছোটখাটো থিওরি ডিরাইভ করে আমাদের কাজ করতে পারবো। ওকে, আমরা যদি এখন প্রসিড করি যে আসলে এটা কিভাবে আমরা মেজার করব। মেজার করার জন্য দেখো যে তোমরা আগামী টার্মে, এটা অরিজিনালি ছিল 2-1-এ, তোমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি বলে একটা সেশনাল আছে আর কি। এটা অরিজিনালি 2-1-এ ছিল, এখন 2-2-তে আমরা নিয়ে গিয়েছি যাতে সুবিধা হয়, যে বেসিক ডেফিনেশন গুলা জানা থাকলে পরবর্তীতে ল্যাবরেটরিতে গিয়ে জিনিসটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সো দেখবা যে আগামী টার্মে তোমরা ল্যাবরেটরিতে গেলে তোমাদের টেনশন টেস্ট করানো হবে। টেনশন টেস্টে দেখবা যে এরকম একটা মাইল্ড স্টিল স্যাম্পল দেওয়া হয়, বাট ডাজন্ট মিন যে টেনশন টেস্ট হলে মাইল্ড স্টিলই লাগবে। যে কোনো মেম্বারেরই আমি টেনশন টেস্ট করতে পারি, এবং টেস্ট করার সময় জাস্ট এটা মাথায় রাখো যে আসলে যে কোনো টেস্টেরই একটা ওয়েল ডিফাইন্ড প্রসিডিউর থাকে। ওয়েল ডিফাইন্ড প্রসিডিউর মানে হলো যে তুমি যদি একরকম করো, আমি যদি একরকম করি, আরেকজন যদি, তোমার ক্লাসে 60 জন যদি 60 রকম করে, দেখা যাবে যে একজনের সাথে আরেকজনের রেজাল্ট কনসিস্টেন্ট হচ্ছে না। কাজেই রেজাল্ট যাতে একই মেম্বার টেস্ট করলে কনসিস্টেন্ট পাওয়া যায়, অথবা একই মেথডে টেস্ট করে যাতে বিভিন্ন ম্যাটেরিয়াল কম্পেয়ার করা যায়, অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া সেট করা যায়, সেই জন্য স্ট্যান্ডার্ড টেস্ট প্রসিডিউর আছে। সো তোমরা যখন টেস্ট করতে যাবা দেখবা যে তোমাদেরকে এই ধরনের একটা স্যাম্পল দেওয়া হবে, এখানে থ্রেড কাটা, এখানে থ্রেড কাটা, এবং এখানে একটা দেখবা যে এখানে একটা ছিদ্র করা আছে, এগুলা এখানে একটা ছিদ্র করা আছে, এগুলাকে আমরা বলি পাঞ্চ করা আছে, এবং একটা সার্টেন ডিস্টেন্সে, এটাকে বলা হয় গেজ লেন্থ। 2টা ছিদ্রের মাঝে যে ডিস্টেন্স সেটা গেজ লেন্থ। এটাকে দেখবা এখানে উপরে এটা এরকমও হতে পারে, বা আমাদের গুলা একটু ডিফারেন্ট চেহারা, যে গ্রিপ আছে উপরে এবং নিচে গ্রিপ আছে, সেখানে এগুলাকে এই থ্রেডের মধ্যে, গ্রিপের মধ্যে আটকিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তো সেটা ডিফারেন্ট মেশিনের অ্যাসেম্বলি ডিফারেন্ট রকম হয়ে থাকে। আমাদের এসএম ল্যাবে তোমরা যখন আগামী টার্মে আসবা দেখবা যে অনেকগুলা ইউনিভার্সাল টেস্টিং মেশিন আছে, বা আমরা এগুলাকে শর্ট করে ইউটিএম বলি। ইউটিএম এ বা ইউনিভার্সাল বলার মানে হলো আসলে এখানে টেনশন, কম্প্রেশন, শিয়ার, অথবা আরো ডিফারেন্ট কম্বিনেশন অফ টেস্টিং করা যায়, সেজন্য ইউটিএম বলা হয় আর কি। সো আমরা ইউটিএম মেশিনের তোমাদের ক্লাসের প্রথম একটা এক্সপেরিমেন্ট হবে আগামী টার্মে, সেটা হলো টেনশন টেস্ট। সো দিস ইজ দ্য গেজ লেন্থ স্ট্যান্ডার্ড প্রসিডিউর, যেটা তোমার এই যে স্যাম্পল দেখবা এটার জন্য দেখবা যে এটা এই 2 ছিদ্রের মাঝে 2 ইঞ্চি পার্থক্য। এটাকে এই মেশিনে লাগানোর পরে এই হেডটা উপরের দিকে মুভ করে, এটা ফিক্সড একটা লোকেশনে থাকে। হেডটা যদি উপরের দিকে মুভ করে, এই যে দেখো এইদিকে নাম্বার অফ, এই যে তুমি দেখো এই যে পোস্টগুলো আছে, এগুলো ডিফারেন্ট নাম্বার হতে পারে, তোমার 4টা হতে পারে বা 2টাও হতে পারে আর কি। এটা হাইড্রোলিক হতে পারে, কম্পিউটারাইজড হতে পারে, হোয়াটএভার, সেটা আমাদের আপাতত দরকার নেই। এটা উপরের দিকে মুভ করে, এবং আশেপাশে একটা এদিকে হয়তো একটা মেকানিক্যাল লোড ডায়াল থাকতে পারে, অথবা কম্পিউটার কন্ট্রোল মনিটর থাকতে পারে, যেখানে লোডটা দেখা যায়। যদি কম্পিউটারাইজড মেশিন হয় সেই ক্ষেত্রে হয়তো তুমি একেবারে তোমার স্ট্রেস স্ট্রেন কার্ভও পাবা, ডিপেন্ডস অন যে কি ধরনের মেশিন ইউজ করছো। আমাদের এই ক্লাসের পারপাসে আমরা যেহেতু বেসিক জিনিস বুঝতে চাচ্ছি, আমরা যেটা করব যে স্ট্রেস স্ট্রেন টেস্ট করার সময় যেটা করব সেটা হলো যে এরকম মেশিনের মধ্যে সেট করব, এবং এই ডায়ালে আমরা লোড দেখতে পারবো যে যেই কোনো মুহূর্তে এটার লোড ভ্যালুটা কত। আমি অরিজিনাল ডায়ামিটার যদি মেজার করে থাকি, তাহলে এরিয়া দিয়ে ভাগ করলে আমরা ফোর্স পার ইউনিট এরিয়া স্ট্রেস পেয়ে যাব। ফর দ্য স্ট্রেন এখানে এক্সটেনশোমিটার বলে একটা ডিভাইস এখানে লাগানো হয়, ঠিক আছে, যেটা এই 2 ছিদ্রের মাঝে ডিস্টেন্স মেজার করে। কিভাবে ডিস্টেন্স মেজার করে, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। এটা মেকানিক্যাল এক্সটেনশোমিটার হতে পারে, অথবা আমি
অপটিক্যাল মেজারমেন্টে যেতে পারি, অথবা আমি গেজ যেটা পাওয়া যায় সেগুলো ইউজ করেও বের করতে পারি ইলেকট্রনিক ডিভাইসে। আমাদের এখানে যেটা আমরা করব, এক্সটেনশোমিটার বলে একটা জিনিস বসাবো, সেখানে ডায়াল থাকবে এবং সেই ডায়ালে আমরা সরাসরি রিডিং দেখতে পাবো। রিডিং দেখতে পাইলে এই দুইটা পয়েন্টের মাঝে দূরত্বের পার্থক্য যেটা ডেভেলপ করতেছে যে কোনো লোডের জন্য, সেটা বের করতে পারবো। তাহলে মনে করো যে কোনো ইনস্ট্যান্সে তুমি মনে করো পেলা যে ডেল্টা এল হচ্ছে ইলংগেশনের ভ্যালু, যেহেতু এই হেডটা উপরের দিকে মুভ করবে বা টেনশন দেওয়া হবে, কাজে এটা লম্বা হবে, এটা ছোট হওয়ার উপায় নেই। তাহলে ইলংগেশন ভ্যালু যদি ডেল্টা হয়, এল দিয়ে যদি আমরা ভাগ করি, হুইচ ইজ 2 ইঞ্চ ফর দিস স্পেসিফিক কেস, আমরা স্ট্রেনটা সেই লোডিং এর জন্য পেয়ে যাব। তাহলে এটা পসিবল যে প্রতিটা লোডিং পয়েন্টের জন্যই আমরা ফোর্স পার ইউনিট করে স্ট্রেসটা বের করতে পারবো, এবং ডেল এল বাই এল করে স্ট্রেনটা বের করতে পারবো। ঠিক আছে, সো এইটাকে যখন আমরা প্লট করি আমরা এই ধরনের একটা ডায়াগ্রাম পাবো। ঠিক আছে, এই ধরনের ডায়াগ্রামও পেতে পারি, এই ধরনেরও পেতে পারি, ইভেন এখানে এসে শেষ হয়ে গেছে এরকমও পেতে পারি। এটা ডিপেন্ড করে যে আসলে ম্যাটেরিয়ালটা কি। ম্যাটেরিয়ালটা যদি ডাকটাইল হয় তাহলে এই ধরনের হবে, যদি ব্রিটল হয় এই ধরনের হবে। ঠিক আছে, সো ম্যাটেরিয়ালের উপরে তোমার ডিপেন্ড করবে যে কি ধরনের জিনিস আর কি। সো ব্রিটল হলে তোমার এইরকম জায়গায় ছিঁড়ে যাবে। ঠিক আছে, মনে করো জাস্ট ইলটা বের হওয়ার পরে এর দিকে ছেড়ে যাবে। আর যদি ডাকটাইল হয় তাহলে দেখবা যে বিফোর ফেলিউর তার ইলংগেশনটা অনেক বেশি হবে। ঠিক আছে, তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আসলে আমাদের প্রথমে আমরা আসি ডাকটাইল ম্যাটেরিয়ালে, যেগুলার বিফোর ব্রেকিং পয়েন্ট সে রিচ করে বা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যার প্রচুর পরিমাণে ইলংগেশন হয় তাকে আমরা ডাকটাইল বলবো। কিছু ডেফিনেশন আমাদের আগে জানা আছে, এগুলি আরেকবার আমি রিপিট করতেছি। যে ইলাস্টিক ম্যাটেরিয়াল কি, ইলাস্টিসিটিটা ছিল কি তোমার শেপ রিগেইন করার যেই ক্যাপাসিটি যে কোনো ম্যাটেরিয়ালের। ঠিক আছে, কোনো একটা মেম্বার আছে, তুমি এটাকে ধরে টান দিছো বা চাপ দিছো, এবং যখন তুমি লোডটা রিমুভ করো সে তার অরিজিনাল শেপ রিগেইন করার যেই ক্যাপাসিটি সেটাকে আমরা বলি ইলাস্টিসিটি। ঠিক আছে, বা ম্যাটেরিয়ালটাকে বলি ইলাস্টিক ম্যাটেরিয়াল। তাহলে দেখো আমরা যদি এই কার্ভের প্রথম পার্টটা দেখলে তোমার এখানে কোনো লোড ছিল না, যার ফলে কোনো ডিফরমেশন ছিল না, সেজন্য কোনো স্ট্রেন ছিল না। এবং যেহেতু লোড নাই, লোড পার ইউনিট এরিয়া ভ্যালু 0, তাহলে এই পয়েন্টটা ছিল এখানে। তারপরে লোড দেওয়া হচ্ছে, তুমি মনে করো এই জায়গায় স্ট্রেস বের করছো 40, এবং করসপন্ডিং এখানে যে স্ট্রেন বের করছো প্লট করছো এই পয়েন্টে পড়ছে, এবং এই পরবর্তী সাকসেসিভলি যেটাই প্লট করো একটা স্ট্রেট লাইনের উপরে পড়ে। এই মেম্বারটাকে এখান থেকে এই পর্যন্ত এই রিজিয়নের মধ্যে যখনই আনলোড করো না কেন, সে লোড তুমি উইথড্র করা শুরু করলা, তখন কি হবে? তখন দেখা যাবে যে এই পাথ ধরে ফেরত আসে, এবং সে একদম জিরো লোডে যদি নিয়ে আসো বা তার উপরে কোনো অ্যাপ্লাইড যদি লোড না থাকে, তার কোনো ডিফরমেশনও আর এক্সিস্ট করে না। কাজে অরিজিনাল শেপটা সে ফুললি রিগেইন করে। এই জিনিসটাই, এই প্রপার্টিটাই হলো তার ইলাস্টিক প্রপার্টি, বা ম্যাটেরিয়ালটাকে আমরা ইলাস্টিক বলি, বা ইলাস্টিসিটি বলতে আমরা বুঝি যে ম্যাটেরিয়ালের অরিজিনাল শেপ আপন রিমুভাল অফ লোড রিগেইন করার যেই ক্যাপাসিটি সেটা। এবং দেখো প্রথমে আমরা দেখি যে যেগুলি অনেক ইলংগেট করতে পারে বিফোর ফেলিওর, সেই ধরনের একটা কার্ভ। ঠিক আছে, সো এটা হলো একটা মাইল্ড স্টিল স্যাম্পলের জন্য টেস্ট রেজাল্ট আর কি, তোমার স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম। ঠিক আছে, স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম নরমালি বললো, তোমাকে যদি কেউ বলে কনস্টিটিউটিভ লস, পরবর্তীতে এই টার্মটা যদি কখনো শুনো, আসলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটাই হলো তার কনস্টিটিউটিভ ল। ঠিক আছে, কাজে এটা মনে রাখতে হবে যে তোমারে জিজ্ঞেস করার সময় আইদার অফ দা নেম বলা যেতে পারে যে এটার মানে কি বলো। ঠিক আছে, সে বলা হলো যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম মানে কি রকম হয়, কখন কোন ম্যাটেরিয়ালের জন্য সেটা বলা হতে পারে, অথবা বলা হতে পারে যে সে তুমি রাবারের কনস্টিটিউটিভ লটা ড্র করো বা স্টিলের জন্য ড্র করো, হোয়াট এভার। তোমার শুনলেই টার্মটা মনে রাখতে হবে যে এই দুইটা আসলে একই জিনিস মিন করে। এখন দেখো মাইল্ড স্টিল যেটা একটা ডাকটাইল ম্যাটেরিয়াল, যেটা বিফোর ফেলিউর অনেক ইলংগেশন হয়। অনেক ইলংগেশনের ব্যাখ্যাটা কি এবার সেটা তোমার প্রশ্ন হওয়া উচিত। অনেক ইলংগেশন মানে হলো যে দেখো আমার এন্ড অফ লিনিয়ার ইলাস্টিক রিজিয়ন, যেখানে আমি অফলোড করলে বা আনলোড করলে অরিজিনাল শেপ রিগেইন করতে পারি, সেখানে স্ট্রেন ভ্যালুটা খেয়াল করো। এটা এই গ্রাফের মধ্যে যদি দেখো হরাইজন্টাল ভ্যালুটা আছে এখান থেকে এই পর্যন্ত, ওয়ারএস বিফোর ফেলিউর যদি খেয়াল করো, রেশিওটা যদি খেয়াল করো, দিস ভ্যালু ইজ সাবস্টেন্সিয়ালি হাই। কিন্তু তুমি দেখো আমি আরেকটা কার্ভ দেখাই, সে এইটা, এখানে কিন্তু খুব একটা সাবস্টেন্সিয়াল ভ্যালুই এক্সিস্ট করে না। কাজেই যেগুলি এরকম হঠাৎ করে ছিঁড়ে যায় এগুলি হইলো
ব্রিটল ম্যাটেরিয়াল, আর যেগুলো এরকম অনেক দূর ইলংগেশন নিয়ে তোমার ইলাস্টিক লিমিট ক্রস করার পরে অনেক ইলংগেশন হওয়ার পরে ফেল করে, সেগুলো হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখন দেখো এই কার্ভের মধ্যে আমরা বললাম যে এই রিজিয়নে লোডিং আনলোডিং হলে সে ফেরত আসা অরিজিনাল জায়গায়। তাহলে এটা হচ্ছে তোমার, আমরা বলি লিনিয়ার ইলাস্টিক রিজিয়ন, এবং এই জায়গায় যে স্লোপ সেটাই ছিল আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি। যদি মনে করো যে তোমাদের কি ছিল, তোমাদের ডেফিনেশনটা সামথিং লাইক এরকম ছিল যে স্লোপ অফ স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম ইজ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি, এই ধরনের কিছু একটা তোমরা পড়ে আসছিলাম। কিন্তু আসলে কথাটা ইন এ ওয়ে ট্রু, আবার ইন এ ওয়ে ট্রু না। সব জায়গায় হয়তো এরকম তুমি সরাসরি একটা এই ট্রায়াঙ্গেল আঁকলে স্লোপ নাও পাইতে পারো আর কি। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ জিনিস আসতে পারে। তাহলে এইটা হলো তোমার লিনিয়ার ইলাস্টিক রিজিয়নটা। এখানে একদম পিক পয়েন্টার বিভিন্ন ধরনের হতে পারে। এটা এমন হতে পারে যে এখানে দেখো এই জায়গাটা ব্লো আপ করে দেখানো আছে। এটা এমন হতে পারে যে স্ট্রেট লাইন শেষ হওয়ার পরে একটু হালকা কার্ভ হয়ে উপরে উঠলো, তারপরে অনেকগুলো ফ্ল্যাকচুয়েশন, মানে তুমি যদি ডায়াল ইউজ করো তাহলে দেখবে যে কাঁটাটা একটু বাড়ে একটু কমে, মানে লোড ভ্যালু ডায়ালে দেখা যাবে যে হয়তো একটু বাড়লো আবার একটু কমলো, আবার একটু বাড়লো আবার একটু কমলো, এবং এক পর্যায়ে হঠাৎ করে আবার বাড়া শুরু করে। ঠিক আছে, সো এটা তুমি সরাসরি এইরকম ফ্ল্যাকচুয়েশন দেখতে পারো। এরকম না দেখে হয়তো এই পয়েন্টটা এক্সিস্ট নাও করতে পারে, এখান থেকে হয়তো সরাসরি এরকম হয়েও যেতে পারে। ঠিক আছে, এই আদৌ এই জিনিস না হয়ে এরকম চলে আসতে পারে, অথবা এটা হয়তো কার হয়ে ওঠা শুরু করলো, যে তুমি ভিজুয়ালি যদি অ্যানালগ মেশিন ইউজ করো, ডায়াল ইউজ করো, তুমি হয়তো জিনিসটা দেখতেই পাবা না যে কখন এটা পার হয়ে গেল। ঠিক আছে, ওয়ারাজ একই সময় তুমি যদি ডিজিটাল মেশিনে থাকো, তুমি হয়তো দেখতে পাবা যে এটা ফ্ল্যাকচুয়েট করে নাই, কিন্তু কিছু দূর এরকম গিয়ে আবার এরকম উঠে গিয়েছে, অথবা তুমি হয়তো কার্ভ দেখেও বুঝতে পারো ওখানে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম থেকে। সো এগুলা এক এক সময় আমাদের এক একভাবে ইন্টারপ্রেট করতে হতে পারে, অ্যাজ পার কোড আমরা যাব সেটা অনুযায়ী আমরা দেখবো আর কি। তাহলে ডায়াগ্রামের এই জায়গাটা এরকম হতে পারে আর কি। যদি এরকম হয় তারপরে আবার দেখা যাবে অল অফ এ সাডেন সে লোড নেওয়া শুরু করছে, তখন আমাদের মনে হবে যে আসলে মেম্বারটা আরো অনেক লোড নিবে। কিন্তু একটা সার্টেন ভ্যালুর পরে দেখা যাবে যে যদি ডায়াল ইউজ করো বা তুমি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করো, হঠাৎ দেখা যাবে যে লোড ভ্যালুটা রিডিউস করা শুরু করছে। সো ডায়ালের কাঁটাটা আস্তে উল্টা দিকে ঘোরা শুরু করবে, অথবা ডিজিটাল যে ভ্যালু তুমি দেখতেছিলে সেটা দেখবে যে হঠাৎ করে কমা শুরু হয়ে গেছে, এবং এক সময় এটা ছিঁড়ে যাবে বা থেমে যাবে। তাইলে এই পয়েন্টটাকে আমরা বলবো ইলাস্টিক লিমিট। ঠিক আছে, এটা আপার ইল্ড পয়েন্ট যতক্ষণ স্ট্রেট লাইনে থাকে এই পর্যন্ত, এটা হলো ইলাস্টিক লিমিট, এটা হলো আপার ইল্ড। এবং সবচেয়ে যদি আমি এরকম ফ্ল্যাকচুয়েশন পাই, সবচেয়ে নিচু যেই পয়েন্টটা সেটাকে আমরা বলবো লোয়ার ইল্ড পয়েন্ট। ঠিক আছে, ফর দ্য পারপাস অফ ইউজিং ছোট পয়েন্ট যেটা, সেটাকেই আমরা ইল্ড হিসাবে ইউজ করব। এইটা এক্সিস্ট করতেও পারে, এই জায়গাটা নাও করতে পারে, ইল্ড প্লাটো থাকতেও পারে নাও থাকতে পারে এই ডায়াগ্রামে। ঠিক আছে, ডিপেন্ডিং অন ডিফারেন্ট ম্যাটেরিয়াল। তারপরে যখন আমার মনে হয়েছিল যে আরে এটা তো আবার লোড নেওয়া শুরু করছে, ও মনে হয় স্ট্রেংথ রিগেইন করে ফেলেছে, এই জায়গাটাকে আমরা, যে জায়গায় এই ব্যাপারটা ঘটে, এটা স্ট্রেইনিং হার্ডেনিং রিজিয়ন বলবো। ঠিক আছে, এবং এই ডায়ালে অথবা ডিজিটাল রিডিং এ আমি যখন হাইয়েস্ট ভ্যালুটা দেখবো, এরপরে আবার লোডটা রিডিউস হয়ে যাওয়া শুরু করবে বা কাঁটাটা উল্টা দিকে যাওয়া শুরু করবে স্লোলি, সেটাকে পোস্ট আলটিমেট স্ট্রেস রিজিয়ন বলবে। ঠিক আছে, কাজেই একটু খেয়াল করো, এটা হলো স্ট্রেইন আর এই জায়গায় স্ট্রেস। কাজে রিজিয়ন গুলো যখন ডেফিনেশন তোমাদেরকে পরবর্তীতে কখনো জিজ্ঞেস করা হয়, একটু খেয়াল করতে হবে। এটা হলো এখান থেকে এই পর্যন্ত, এটা এখান থেকে এই পর্যন্ত ছিল লিনিয়ার ইলাস্টিক রিজিয়ন, যেটা তোমার বইতে এই যে নিচে অ্যারো দিয়ে লেখা আছে এটা। তাইলে এখান থেকে এই পর্যন্ত যতক্ষণ সে সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন বা স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন এই ইকুয়েশন ফলো করে, সেটাকে আমরা লিনিয়ার ইলাস্টিক রিজিয়ন বলি। যদি আমার এরকম ক্লিয়ার একটা ইল্ড শো করে, ইল্ড প্লাটো বলি আমরা এই জায়গাটাকে। পরবর্তীতে যখন মনে হয় যে লোড আবার নেওয়া শুরু করেছে, এই জায়গাটাকে বলি স্ট্রেইন। খেয়াল করো, স্ট্রেইন হার্ডেনিং রিজিয়ন। এবং যখন এই পিক ভ্যালুটা আসার পরে লোড রিডিউস হয়ে যায়, তখন আমরা এই জায়গাটা খেয়াল করতে হবে যে পোস্ট আলটিমেট স্ট্রেস রিজিয়ন। এখানে এই রিজিয়নটা হলো পোস্ট আলটিমেট স্ট্রেস, আর এটা হলো স্ট্রেইন হার্ডেনিং। তাহলে এখন এইটাকে যেমন আমরা ইল্ড বললাম, এটা হলো যে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা সে নিতে পারে বিফোর ফেলিউর, সেটাকে আমরা বলবো আলটিমেট স্ট্রেস। ঠিক আছে, তাহলে যেই ম্যাটেরিয়াল আমরা টেস্ট করছি সেই ম্যাটেরিয়ালের প্রপার্টি হিসেবে এই গ্রাফ থেকে আমরা যেগুলো রিড করব, সেটা হচ্ছে এখান থেকে মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর ভ্যালুটা পাবো। স্টুডেন্টরা যখন ল্যাবে কাজ করে
এখনই বলে রাখি যে এই কাজটা করো না, এটা ভুল জিনিস। তারা যেটা করে দুইটা ডাটা পয়েন্টে সরাসরি যোগ করে একটা ট্রায়াঙ্গেল আঁকে এবং সেখান থেকে মডুলাস অফ ইলাস্টিসিটি ই বের করে। ডাটা পয়েন্ট যোগ করেই তুমি যদি ই বাইর করো সেই ক্ষেত্রে তোমার আর এই গ্রাফ আঁকার কোনো মানেই থাকে না, ঠিক আছে? কাজে গ্রাফ যখন আঁকা হয়, গ্রাফের মধ্যে যখন এই লাইনটা তুমি আঁকবা এবং এই লাইনটা আঁকবা ই বের করার জন্য, সেগুলা ইন্ডিপেন্ডেন্ট অফ ডাটা পয়েন্ট হতে হবে, ঠিক আছে? ডাটা পয়েন্ট নিলে আমার গ্রাফ আঁকারই দরকার নেই, আমি অ্যালজেব্রার যে ইকুয়েশন শিখে আসছি ক্লাস 9-এ সেটা দিয়ে আমি এম এর ভ্যালু বাইর করতে পারি y2 - y1 ডিভাইড বাই x2 - x1 করলে। ডাটা পয়েন্ট সরাসরি আমি টেবিল থেকে ডেটা নিয়েই করে ফেলতে পারি, এই গ্রাফ আঁকার দরকার নেই। কাজেই এটা মাথায় রেখো, পরবর্তীতে যখন ল্যাব করবা তখন যেন এই কাজটা না করো আর কি। তাহলে ডেফিনেশন ওয়াইজ এটা হলো আমার ইল্ড স্ট্রেস, আর এটা হলো তোমার আলটিমেট ইল্ড স্ট্রেস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা গেল, এবং এটা হলো তোমার ফেলিউর পয়েন্ট, এবং এটা হলো ব্রেকিং স্ট্রেস বলে এটাকে, ঠিক আছে? এখন এই পার্টিকুলার কার্ভটা ড্র করা হয়েছে মাইল্ড স্টিলের জন্য। আমরা যদি ডান দিকে দেখি, আমরা স্যাম্পলের ছবিও দেখে এসেছিলাম যে স্যাম্পলটা কেমন হবে, খেয়াল করো। এই ছিল আমার স্যাম্পল দেখতে, এবং এখন আমরা দেখতেছি যে ফেলিউরের সময় কি রকম হলো। দেখো, ফেলিউরের আগে দিয়ে দেখা যাবে যে এটা যদি মাইল্ড স্টিল স্যাম্পল হয়ে থাকে, ফেলিউরের আগে দিয়ে দেখা যাবে যে মাঝখানে একটা সার্টেন রিজিয়ন এরকম বোতলের গলার মতো হয়ে গেছে আর কি, চিকন হয়ে গেছে, বা এটাকে আমরা বলি নেকিং হওয়া, ঠিক আছে? ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা ঘটবে, নেকিং হয়ে যাবে এবং তারপরে ফেলিউর ঘটবে, এবং সেই ক্ষেত্রে ফেলিউর শেপটা আমি যদি একটু জুম করি, খেয়াল করো, ফেলিউর শেপটা দেখো, একটা সাইড তোমার কাপের মতো হবে, একটা সাইড কোনের মতো হবে, নট নেসেসারিলি উপরে এরকম আর নিচে এরকম, এটা ফিগার ঘুরায় দিলে যা হয় সেটাও হতে পারে। এটাকে আমরা বলি কাপকোন ফেলিউর। কাজে ডাকটাইল ম্যাটেরিয়ালে কাপকোন টাইপ অফ ফেলিউর হবে। আচ্ছা, এখন ম্যাটেরিয়ালটা যদি, এটা যে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা আমরা ডিসকাস করলাম সেটা হলো ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য। যদি সে এরকম না হয় তাইলে কি হবে? ব্রিটল ম্যাটেরিয়াল যদি হয় তাহলে তুমি দেখবে যে খুব একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ স্ট্রেইনও হবে না, এবং লোড বাড়তে বাড়তে এই আগেরটাতে যেরকম আমরা একটা এরকম ফ্ল্যাকচুয়েশন পেলাম, তারপরে আবার রিগেইন পেলাম, তারপরে এরকম গিয়ে ব্রেকিং পেলাম, আলটিমেট ক্রস করার পরে সেরকম হবে না। এটা বাড়ার মধ্যে এক পর্যায়ে হঠাৎ করে ছিঁড়ে যাবে। এবং সেখানে যদি আমরা ফেলিউরটা দেখি, ফেলিউর সারফেসটা খেয়াল করি, দেখো এটা মোস্টলি মনে হবে ধরে কেটে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? যদি আমি স্লাইসার ইউজ করে এটাকে দুইটা পার্টে স্লাইস করে ফেলতাম তাহলে দেখতে যেরকম হতো, ব্রিটল ম্যাটেরিয়ালের ফেলিউর শেপটা দেখতে এরকম হবে। কাজে পরবর্তীতে কেউ যদি তোমাকে যে কোনো ম্যাটেরিয়ালের টেনশন টেস্টের রিপোর্ট স্যাম্পলটা আফটার ফেলিউর দেখায়, তুমি দেখলে বুঝতে পারা উচিত উইদাউট লুকিং এট দ্য গ্রাফ যে আসলে এটা কি ডাকটাইল ম্যাটেরিয়াল ছিল না ব্রিটল ম্যাটেরিয়াল ছিল। আমরা তো লোহা তো আর টেনে ছিটতে পারবো না, বাট অনেকের কাছেই হয়তো চক অ্যাভেলেবল থাকতে পারে। একটা চকের পিসকে ধরে যদি টান দাও, দেখবা যে আপন ফেলিউর এটার শেপটা এরকম হবে, কাপ অ্যান্ড কোন হবে না, ঠিক আছে? সো ব্রিটল ম্যাটেরিয়াল গুলার ফেলিউর শেপ এরকম হবে, এবং তোমার স্ট্রেইন ভ্যালু খুব লো হবে অ্যাট ফেলিউর, এবং এটা কোনো ধরনের ইল্ড শো করবে না তোমাকে, এটা একটু মাথায় রাখতে হবে। এখন ডেফিনেশনের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে তুমি দেখো যে আসলে আমরা বলতেছি যে স্ট্রেস ভ্যালু হলো ফোর্স পার ইউনিট এরিয়া এবং স্ট্রেইন হলো ডিফরমেশন পার ইউনিট লেন্থ। তাইলে একটা হলো যে আমি গ্রস এরিয়ার উপরে করতে পারি, তার মানে একটু আগে যে ডাকটাইল ম্যাটেরিয়ালে আমি নেকিং এর ইস্যুটা দেখাইলাম সেটা যদি কনসিডার না করো, অরিজিনাল ডায়ামিটার ছিল πd²4, তুমি যদি সেই এরিয়া দিয়েই ভাগ করতে থাকো তাহলে সেটা হলো তোমার মানে গ্রস এরিয়ার জন্য যে স্ট্রেস সেটা, এবং অরিজিনাল লেন্থ তুমি ধরছিলা এল, গেজ লেন্থে 2 ইঞ্চি থাকুক বা যেটাই থাকুক, চিরকালই যদি তুমি ডিফরমেশন ভ্যালু গুলারে সেটা দিয়ে ভাগ করো তাহলে গ্রস অরিজিনাল লেন্থের উপরে তুমি স্ট্রেনটা ক্যালকুলেট করবা, ঠিক আছে? কিন্তু সেটা তোমার কি দিবে? সেটা দিবে আসলে অরিজিনাল জিনিসের বেসিসে, যেটা আমরা হিসাব করতে পারি এইভাবে। কিন্তু রিয়েলিটি কি সেটা? রিয়েলিটি সেটা না। রিয়েলিটি হলো যে আমরা একটু আগেই দেখলাম যে ফেলিউর যে এরকম হবে এটার কোনো অ্যাসিউরেন্স নাই। যদি ডাকটাইল ম্যাটেরিয়াল হয় তাহলে ফেলিউরটা এরকম হতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে আমি যখন স্ট্রেস হিসাব করতেছি, এই ডায়ামিটারের করসপন্ডিং স্ট্রেস দিয়ে ভাগ না করে আসলে আমার এই ডায়ামিটারের করসপন্ডিং স্ট্রেস দিয়ে ভাগ করা উচিত।
অরিজিনাল গেজ লেন্থ ছিল 2 ইঞ্চি, কিন্তু হয়তো এটা এখানে একটা পয়েন্ট, এখন এখানে একটা পয়েন্ট, এটা মেবি 2.005 ইঞ্চি, তাহলে আমার স্ট্রেন বের করার সময় ইনস্টেড অফ 2 ইঞ্চি 2.005 দিয়ে ভাগ করা উচিত। তাহলে সেগুলাই আমাকে অ্যাকচুয়াল যেটা আর কি সেই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা দিবে। এখন দেখো, তুমি যদি অরিজিনাল গেজ লেন্থ থাকে 2 ইঞ্চি এবং অরিজিনাল ডায়ামিটার থাকে সে 0.5 ইঞ্চি, সেটা দিয়ে ভাগ করে যদি আঁকো, তাহলে তাহলে হয়তো তোমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এরকম দেখা যাবে মাইল্ড স্টিলের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হলো তুমি অরিজিনাল যে ডায়ামিটার নিছিলা সেই ডায়ামিটার ইউজ করে এরিয়া বের করছো, এবং অরিজিনাল যে গেজ লেন্থ নিছিলা সেই গেজ লেন্থ থেকে তুমি বারবার স্ট্রেন বের করতেছো। ঠিক আছে, সেই ক্ষেত্রে টেনশন টেস্ট করলে হয়তো এরকম তুমি কার্ভ পাবা। এট দ্য সেম টাইম সেই মেম্বারটারে যদি কম্প্রেশন টেস্ট করো তাহলে এরকম কার্ভ পাবা, দেখা যাবে যে টেনশনটা অনেক লোতে আছে, কম্প্রেশনটা অনেক উপরে চলে গিয়েছে। ঠিক আছে, এরকম পাবা, এবং এটাকে আমরা বলবো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। সো তুমি যদি অরিজিনাল ডায়ামিটার এবং অরিজিনাল গেজ লেন্থ ইউজ করে কার্ভ আঁকো, এই কার্ভগুলাকে আমরা বলবো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। টেনশনের জন্য একরকম পাবা, কম্প্রেশনের জন্য আরেক রকম পাবা। ওয়ারেস তোমার পক্ষে আসলে ক্যালকুলেট করা সম্ভব যে আসলে কোনো মুহূর্তে এই ডায়ামিটারটা কত। কিভাবে করা সম্ভব সেটা আমরা ডেফিনেটলি বুঝতে পারবো আমরা যখন পয়সন্স ইফেক্ট কনসিডার করব। সেখান থেকে আমরা যে কোনো মুহূর্তে এই জায়গায় স্ট্রেন ভ্যালু থেকে রিয়েল ডায়ামিটারটা বের করতে পারবো আর কি। একটু পরে একটা এক্সাম্পল আমরা করবো যে কোনো সময় এই ডায়ামিটারটা কিভাবে বের করা যায়। তাহলে আমরা যদি কোনো করসপন্ডিং ডায়ামিটার বের করি ফর এ গিভেন লোড, তাহলে আমাদের পক্ষে বের করা সম্ভব যে অ্যাকচুয়াল ওই পয়েন্টে স্ট্রেসটা কত হয়েছিল রিডিউসড এরিয়ার পরে। এবং আমরা যদি এই ডিরেকশনে স্ট্রেন কনসিডার করে যে কোনো মুহূর্তের লেন্থ বের করি, পরবর্তী ডিফরমেশনের জন্য ওই স্ট্রেন ভ্যালুটা আমাদের পক্ষে বের করা সম্ভব। সেটা ধরে যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে আমরা ট্রু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম গুলা যদি ড্র করি ফর মাইল্ড স্টিল, দেখা যাবে যে তোমার টেনশনের কার্ভটা হলো এই ডটেডটা এবং কম্প্রেশনের কার্ভটা হলো এটা। দিস বিকামস ভেরি ক্লোজ টু ইচ আদার। ঠিক আছে, তাহলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যখন আমরা দেখবো বা কনস্টিটিউটিভ লস যখন আমরা দেখবো, এটার রিপ্রেজেন্টেশন দুইভাবে আসতে পারে। একটা হলো যে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখতে পারি, যেখানে আসলে আমরা অরিজিনাল ডায়ামিটার এবং লেন্থকে কনসিডার করে স্ট্রেস এবং স্ট্রেন বের করব, অথবা আমরা চাইলে আমাদের ম্যাথমেটিক্যাল নলেজ অ্যাপ্লাই করে আমরা ট্রু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামও আঁকতে পারি। এবং ফর ডাকটাইল ম্যাটেরিয়াল একটা মাইল্ড স্টিল টেস্ট স্যাম্পল যদি আমরা দেখি, রেজাল্টগুলার ভ্যারিয়েশন গ্রাফিক্যালি এরকম দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং আঁকলে টেনশনটা এরকম হবে, কম্প্রেশনটা এরকম হবে, হোয়ারএস ট্রুটা আঁকলে দিস টু ভেরি ক্লোজ চলে আসবে। ঠিক আছে, সো এই গেল তোমার রিগার্ডিং ডাকটাইল ম্যাটেরিয়ালের ইঞ্জিনিয়ারিং এন্ড ট্রু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, অথবা আমরা বিভিন্ন পয়েন্টের ডেফিনেশন গুলা দিয়েছি কোনটাকে কি বলবো। এটা হলো ইল্ড, এটা আলটিমেট, এটা হলো তোমার ব্রেকিং। ঠিক আছে, এটা এই রিজিয়নটার নাম হলো এটা, এই রিজিয়নের নাম হলো এটা, এই রিজিয়নের নাম হলো এটা, এবং এখান থেকে এই পর্যন্ত এই রিজিয়নের নাম হলো এটা। এগুলা তোমরা পরবর্তীতে এই ভিডিও আরেকবার কয়েকবার চালিয়ে দেখলেই বুঝতে পারবা, এগুলি মনে থাকবে আশা করি। এট দ্য সেম টাইম এখন সব ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি কি এক হবে কিনা? ডেফিনেটলি এক হবে না। আমি হাতের মধ্যে যদি চাপ দিই, দেখতেই পাই যে এক হাতের আঙ্গুল দিয়ে আরেক হাতে চাপ দিলে ওখানে একদম ভিজুয়াল বড় লার্জ ডিফরমেশন আমি দেখতে পাই, হোয়ারাজ আমি টেবিলের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিই কোনো ডিফরমেশন দেখতে পাই না। তাহলে যেহেতু আমরা একটু আগেই ডায়াগ্রামগুলো ড্র করার সময় দেখছি যে ইট ইজ রিলেটেড উইথ ডিফরমেশন নট অনলি অন লোড, কাজেই আমরা বুঝতে পারতেছি যে সবগুলোর মডুলাস অফ ইলাস্টিসিটি এক হবে না। তাহলে জাস্ট বোঝার জন্য যে পার্থক্যটা কি রকম, আমরা কতগুলা মডুলাস অফ ইলাস্টিসিটি যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি গ্রাফিক্যালি, তাহলে সেটা আমাদের জন্য মানে পরবর্তীতে মনে রাখার জন্য এবং বোঝার জন্য সুবিধা হবে। দেখো, এটা রাবারের জন্য ড্র করা হয়েছে, এটা উডের জন্য, এটা কাস্ট আয়রনের জন্য, এটা অ্যালুমিনিয়াম অ্যালয়, এবং এটা হলো তোমার লো কার্বন স্টিল। এখানে যেটা দেখতে পাচ্ছ যে এই স্লোপ গুলা এক একটা ম্যাটেরিয়ালের এক এক রকম, তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি তার একটা ইনহারেন্ট প্রপার্টি। তোমার রাবার যেভাবে বিহেভ করবে, স্টিল কখনোই সেইভাবে বিহেভ করবে না, বা তোমার হাতের স্কিন অ্যান্ড হাতের কম্পোজিশন যা সেটা ওইভাবে বিহেভ করবে না।
বা কাঠের মতো হবে না, বা কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলি প্রত্যেকটাই একদম ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। এবং তোমার এই ম্যাটেরিয়াল প্রপার্টি যেগুলা, এগুলা আসলে স্ট্যান্ডার্ড ভ্যালুই এক্সিস্ট করে, ঠিক আছে? সেটাই আমাদের সুবিধা, যে স্টিল যদি আমরা বলি মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু সবসময় একই থাকবে। তার কম্পোজিশন, তার হিটিং প্রসেস, তার কার্বন কন্টেন্ট দিয়ে হয়তো আমি তারে এরকম ব্রিটল ম্যাটেরিয়াল বা অত্যন্ত হাই স্ট্রেংথে নিয়ে যেতে পারবো, অথবা এরকম ডাকটাইল ম্যাটেরিয়াল বা এরকম হাই ইলংগেশন নিতে পারে, এরকম করতে পারবো। সেই ক্ষেত্রে পার্থক্যটা হবে কি, আমরা যেটা ধরে ডিজাইন করব এই ভ্যালুটা, এটা 60ও হতে পারে, এটা 100ও হতে পারে যদি কেএসআইতে বলি আর কি, ঠিক আছে? বা মোর দেন দ্যাটও হতে পারে, যে ডিপেন্ডিং অন ম্যানুফ্যাকচারিং প্রসেস, সেটা হিটিং, কুলিং অ্যান্ড ম্যাটেরিয়াল কম্পোজিশন, কার্বন কন্টেন্ট, এগুলোর উপরে ডিপেন্ড করবে আর কি। সো বাট এরপরেও এই ভ্যালুটা যতই স্টিলের জন্য আপ ডাউন করি না কেন, ওই মডুলাস অফ ইলাস্টিসিটিটা কিন্তু সবসময় একই থাকবে। এটা একটু আমরা মনে রাখবো আর কি, ঠিক আছে? সো এতটুকু যাওয়ার পরে আমাদের আরো কিছু ডেফিনেশন পড়তে হবে, সেগুলো হলো তোমার পয়সনস রেশিও। পয়সনস রেশিও সম্ভবত তোমরা আগে পড়ছো ইন্টারমিডিয়েট লেভেলে, হোয়াট এভার পড়ো বা না পড়ো, আমরা এখানে আবার দেখবো। পয়সনস রেশিও বোঝার জন্য সহজ উপায় হলো, যদি একটা রাবার ব্যান্ড হাতে নিয়ে টান দাও, সেটা ভিজুয়ালি সবচেয়ে সহজে বোঝা যায়। বা একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল যেটা ক্রস সেকশনাল এরিয়া খুব কম, ধরে টান দাও, তাহলে বোঝার জন্য সহজ হয়। দেখা যায় কি, যে ধরে টান দিলে এটা লম্বা হতে থাকে, অ্যাট দ্য সেম টাইম দেখা যায় কি অন্যদিকে এটা চিকন হতে থাকে বা ডাইমেনশন কমতে থাকে, ঠিক আছে? এই ইফেক্টটাকে আমরা বলি পয়সনস ইফেক্ট, যে একদিকে টেনশন অ্যাপ্লাই করার পর হলো ইলংগেশন হয়, ওয়ারাস আরেকদিকে আমি কোনো ধরনের কম্প্রেশন দেই নাই, কিন্তু সে ছোট হচ্ছে। নর্মালি আমাদের কনসেপ্টটা কি, ধরে টান দিলে লম্বা হবে আর ধরে চাপ দিলে ছোট হবে। পয়সনস ইফেক্টটা যেটা হচ্ছে যে একদিকে ধরে টান দিলে আদার টু ডিরেকশনে সে ছোট হবে। সে আমরা যদি একটা অ্যাক্সিস সিস্টেম ড্র করি, এদিকে তোমার এক্স অ্যাক্সিস, এদিকে তোমার ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস। আমরা আগেই ডিসকাস করেছি এই স্ট্রেস চ্যাপ্টারে, যে অ্যাক্সিস সিস্টেম আমরা কিভাবে সেট করব, কাজে এই ক্লাসে আর নতুন করে বলার দরকার নেই। সেই সাইন কনভেনশন ফলো করেই আমরা সবসময় অ্যাক্সিস গুলো আঁকবো আর কি। তাহলে সেই অ্যাক্সিস সিস্টেম অনুযায়ী এখন মনে করো একটা মেম্বার বসানো হয়েছে, এদিকে ধরে টান দেওয়া হয়েছে। টান দিলে কি হবে দেখো, এটার উপরে অ্যাপ্লাইড স্ট্রেস আমরা যদি দেখি, এই ক্রস সেকশনাল এরিয়াটা যদি হয় এ, তাহলে পি বাই এ আমি যে লোড অ্যাপ্লাই করেছি সেটার থেকে গ্রস স্ট্রেস আসতেছে। ওয়ারাজ এইদিকে কোনো লোড নাই, তাহলে সিগমা এক্স এর ভ্যালু পি বাই এ বলবো, সিগমা ওয়াই এর ভ্যালু, সিগমা জেড এর ভ্যালু, এই দুইটাই জিরো হবে, যেহেতু কোনো এক্সটার্নাল অ্যাপ্লাইড লোড এটার মধ্যে নাই। কিন্তু ডিফরমেশন প্যাটার্নটা যদি খেয়াল করি, দেখো টান দিয়েছি, লম্বা হয়েছে, ঠিক আছে, এটা নিয়ে আপত্তি করার কিছু নেই। এখানে অবজার্ভ করার জিনিস যেটা, এইদিকে কোনো ধরনের চাপ দেই নেই, এদিকেও কোনো ধরনের চাপ দেই নেই, কিন্তু এই ডাইমেনশনটা রিডিউসড হয়ে এইটুকু হয়েছে, এবং এই ডাইমেনশনটাও রিডিউসড হয়ে এইটুকু হয়েছে, তার মানে ছোট হয়েছে। এখন এটাই পয়সনস ইফেক্ট। এখন পয়সনের নাম অনুযায়ী পয়সনস ইফেক্ট আসছে, এবং এটাকে ডিফাইন করার জন্য যে সিম্বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে নিউ, ঠিক আছে? এই যে এখানে দেখো আমাদের গ্রিক যেই লেটার নিউ সেটা ইউজ করা হয়। তাহলে ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করা হবে, আমি এইদিকে স্ট্রেন তো বের করতেই পারি, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ ডিউ টু দিস টেনশন আমি বের করতে পারি। একইভাবে যদিও কোনো লোড অ্যাপ্লাই করি নাই, এইদিকেও আমি চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট, মানে ডিফরমেশন কতটুকু হলো ডিভাইড বাই অরিজিনাল লেন্থ করলে এইদিকে স্ট্রেন বের করতে পারি, এবং এইদিকেও স্ট্রেন বের করতে পারি। আমরা একটু স্ট্রেনের ডেফিনেশনটা দেখে আসি, যে আমরা কি বলেছিলাম। আমরা বলেছিলাম যে এটাকে অ্যাপসাইলন বলবো, লিনিয়ার স্ট্রেন। তাহলে এক্স ডিরেকশনে অ্যাপসাইলন কি হবে, আমাদের এই ডিরেকশনে যে স্ট্রেন হবে সেটাকে আমরা কি বলবো, অ্যাপসাইলন এক্স। অ্যাপসাইলন এক্স তাহলে কত হবে, আমাদের হুকস ল যদি আমরা এখন দেখে আসি, একটু আগেই আমরা গ্রাফ এগুলো দেখেছি। সেই গ্রাফে যদি ফিরত যাই, খেয়াল করো যে তোমার এই কার্ভের স্লোপ ছিল মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে স্লোপটা কি, ওয়াই অ্যাক্সিসে কি আছে স্ট্রেস ভ্যালু, এক্স অ্যাক্সিসে কি আছে স্ট্রেন ভ্যালু। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, ই ইজ ইকুয়াল টু কি, সিগমা বাই অ্যাপসাইলন, বা সিগমা ইজ ইকুয়াল টু ই অ্যাপসাইলন আমরা বলতে পারবো। সিগমা যদি ই অ্যাপসাইলন হয়, বা আদার ওয়ে অ্যারাউন্ড যদি আমরা বলি, তোমার অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, সিগমা বাই ই। তাহলে এই ডিরেকশনের স্ট্রেন অ্যাপসাইলন এক্স ইজ ইকুয়াল টু লেখা যাবে কি, সিগমা এক্স বাই ই।
এবং এই ডিরেকশনে সিগমা ওয়াই বাই সিগমা জেড যেহেতু এগুলি 0 কাজেই তোমার সিগমা ওয়াই সিগমা জেড 0, ঠিক আছে? তাহলে এপসাইলন এক্স এপসাইলন ওয়াই 0 না, ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সিগমা ওয়াই অ্যান্ড সিগমা জেড 0, ঠিক আছে? তাহলে এখন পয়সন্স ইফেক্টের জন্য ডেফিনেশনটা যেটা আছে সেটা হলো যে তোমার পয়সন্স রেশিও নিউ ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ ল্যাটারাল স্ট্রেন বাই অ্যাক্সিয়াল স্ট্রেন। তাহলে হোয়াট ইজ ল্যাটারাল অ্যান্ড হোয়াট ইজ অ্যাক্সিয়াল? যে ডিরেকশনে আমি মেম্বারের অ্যাক্সিস ছিল, যে ডিরেকশনে আমি লোড অ্যাপ্লাই করেছি, সেই ডিরেকশনের ভ্যালুগুলা হলো অ্যাক্সিয়াল। তার মানে স্ট্রেস সিগমা এক্স কে আমি বলবো অ্যাক্সিয়াল স্ট্রেস এই মেম্বারের জন্য, এবং স্ট্রেন অ্যাপসাইলন এক্স কে আমি বলবো এই মেম্বারের জন্য, যেভাবে আমি ছবিটায় তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাক্সিয়াল স্ট্রেন। তাহলে এখানে অ্যাক্সিয়াল স্ট্রেস হচ্ছে সিগমা এক্স এবং অ্যাক্সিয়াল স্ট্রেন হচ্ছে অ্যাপসাইলন এক্স। তাহলে বলা হচ্ছে কি, আবার ডেফিনেশনে যদি ফিরত আসি, অ্যাবসলিউট ভ্যালু অফ ল্যাটারাল স্ট্রেন বাই অ্যাক্সিয়াল স্ট্রেন। অ্যাক্সিয়াল স্ট্রেন এই পার্টিকুলার কেসে কি হবে, আমার যেহেতু লম্বা হয় এটা প্লাস ভ্যালু হবে, তাহলে এটা হলো প্লাস। অ্যাবসলিউট চিহ্ন যদি তুমি তুলে নিতা তাহলে কি আসতো, যে অ্যাপসাইলন ল্যাটারাল কি, ল্যাটারাল হলো এইদিকে বা এদিকে, তাহলে অ্যাপসাইলন ওয়াই অথবা অ্যাপসাইলন জেড যেটাই বসাও, এবং এটা লম্বা হলে যেহেতু এগুলি ছোট হয়, অ্যাবসলিউট চিহ্ন তুলে নিলে এটা মাইনাস হয়ে যাবে। কাজেই পয়সন্স রেশিওকে আমরা একটা পজিটিভ কোয়ান্টিটি হিসাবে এক্সপ্রেস করতে চাই, নট অ্যাজ এ নেগেটিভ। সেই জন্যই এখানে এটার অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পরে যেটা আসে সেটাই পয়সন্স ইফেক্ট, ঠিক আছে? পয়সন্স রেশিও আর কি। তাহলে তুমি যদি চিহ্ন সহ এখানে বসাও, চিহ্ন সহ এখানে যদি বসাও, দেখবা যে ঘুরে ফিরে এটা প্লাস হয়ে গেল। চিহ্ন সহ যদি এখানে বসাও, ঘুরে ফিরে এই পয়সন্স রেশিওটা প্লাস হয়ে গেল। সেই জন্য এই মাইনাস চিহ্নগুলি সামনে বসানো হয়েছে, ঠিক আছে? অথবা মাইনাস বাদ দিতে চাইলে এখানে আবারও এটার মতো এই অ্যাবসলিউট চিহ্নটা দিতে হবে। তাহলে একটু বোঝা গেল যে আসলে রেশিও অফ ডিফরমেশন ইন ট্রান্সভার্স ডিরেকশন। ট্রান্সভার্স ডিরেকশন আবারও বলি, এটা হচ্ছে একটা ট্রান্সভার্স ডিরেকশন, এটা হচ্ছে আরেকটা ট্রান্সভার্স ডিরেকশন। তাহলে এই ট্রান্সভার্স ডিরেকশনে যে স্ট্রেনটা হবে সেটা আসলে ডিপেন্ডেন্ট অন লংজিটিউডাল ডিরেকশনের স্ট্রেন, এবং সেটা কি হচ্ছে তোমার এই পয়সন্স রেশিও দিয়ে পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য গভর্ন। কাজেই লাইক মডুলাস অফ ইলাস্টিসিটি, পয়সন্স রেশিও আরেকটা রেশিও যেটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট। স্টিলের জন্য পয়সন্স রেশিও যা, রাবারের জন্য পয়সন্স রেশিও সেটা না, ঠিক আছে? এগুলার প্রত্যেকটা ম্যাটেরিয়ালের আলাদা। তাহলে ডেফিনেশন আমাদের এটা যদি হয়, খেয়াল করো, এটা যদি হয় আমরা কিন্তু যে কোনো সময় আসলে অ্যাপসাইলন ওয়াই এর ভ্যালুটা বা অ্যাপসাইলন জেড এর ভ্যালুটা বের করতে পারবো। কাজে একটু আগে আমরা যেটা বলছিলাম যে রিগার্ডিং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, দেখো আবার একটু ফেরত যাই পিছন দিকে। এই ডায়াগ্রামটার কথা আমরা বলছিলাম যে চাইলে আমরা এইরকমও ড্র করতে পারবো। কিভাবে করব, যে আমার পয়সন্স ইফেক্ট থেকে আমার যে কোনো মুহূর্তে এই ডিরেকশনে স্ট্রেন জানা আছে, আমি এই দিকের স্ট্রেন বাইর করতে পারবো। তাহলে যে কোনো মুহূর্তে ডায়ামিটার কি হবে, ডি যেটা শুরুতে ছিল মাইনাস স্ট্রেন ইনটু ডি, ঠিক আছে? সেটা করলেই আমরা ইনস্ট্যান্টেনিয়াস ডায়ামিটার পেয়ে যাব, সেখান থেকে ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া পেয়ে যাব। আর এই ডিরেকশনে যেহেতু অ্যাপসাইলন আমার জানা আছে, কাজেই আমি যে কোনো মুহূর্তের এল সমান সমান কি, অরিজিনাল এল প্লাস অ্যাপসাইলন ইনটু এল, অ্যাপসাইলন ইন দিস ডিরেকশন নাও, ঠিক আছে? তাহলে এই যে কোনো মুহূর্তে লেন্থ আমি ইনস্ট্যান্টেনিয়াস লেন্থ বের করতে পারবো, এবং যে কোনো মুহূর্তে সেটার থেকে ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রেনও ক্যালকুলেট করতে পারবো, এবং এই ডায়াগ্রামগুলো আসলে আমাদের পয়সন্স ইফেক্ট কনসিডার করলে ড্র করতে আমরা পারবো, যেটা পরবর্তীতে তোমরা ল্যাবে করবা আর কি। এনিওয়ে, তাহলে পয়সন্স ইফেক্টটা আমরা মনে রাখি, পয়সন্সের রেশিওর ডেফিনেশন এটা আমরা মনে রাখবো। সেটা যদি মনে রাখি তাহলে আমরা জেনারেলাইজড হুকস ল ডিরাইভ করতে পারবো। তোমরা আগে যেই হুকস লটা পড়ে আসছিলা যে ফর ইলাস্টিক ম্যাটেরিয়াল, এটা তোমরা ইন্টারমিডিয়েটে বা ক্লাস 10 এ পড়ছো, ফর ইলাস্টিক ম্যাটেরিয়াল রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এবং আমরা বলি কি ই ইজ ইকুয়াল টু সিগমা বাই অ্যাপসাইলন, এটা আমরা দেখে আসছি, বা সিগমা ইজ ইকুয়াল টু ই অ্যাপসাইলন হিসাবে আমরা হুকস লকে জানি। এখন এই ক্লাসে নতুন এডিশন যেটা হবে সেটা হলো যে হুকস লটাকে আসলে জেনারেলাইজড করা হবে, বা জেনারেলাইজড হুকস ল বলা হবে। অ্যাজ অফ টুডে আমাদের ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু সিগমা এক্স বাই ই। তাহলে জেনারেলাইজড হুকস লতে যাইতে হলে এই ছবিটাকে, যে এই ছবিটাকে আমি আবার নিয়ে যাচ্ছি, এইটুকুকে নিয়ে যাচ্ছি সেটা বোঝার সুবিধার্থের জন্য। এই ছবিটারে আমি নিয়ে আসলাম, আর যে কোনো একটা এলিমেন্ট আমরা চুজ করলাম এক্স ওয়াই জেড অ্যাক্সিস সিস্টেমের রেসপেক্টে এরকম। শুধু যখন এরকম থাকে তখন আমরা কি লিখি, তখন আমরা লিখি যে
epsilon x is equal to sigma x by e, whereas একই সময় আমরা এখান থেকে বলতে পারি কি epsilon y is equal to minus nu into epsilon x, epsilon z is equal to কি minus nu into epsilon x। ঠিক আছে, তাহলে আমরা একটু লক্ষ্য রাখি যখন কেবলমাত্র সিগমা এক্স এক্সিস্ট করে তখন epsilon x এর ভ্যালু হয় এটা, epsilon y এর ভ্যালু হয় মাইনাস নিউ ইন্টু epsilon x এবং epsilon z এর ভ্যালু হয় মাইনাস নিউ ইন্টু epsilon x। এতটুকু যদি আমরা মনে রাখি এবং আমরা চিন্তা করি যে আসলে এখন এরপরে আরেকটা লাইন লিখি যে সিগমা এক্স রে 0 করে দেই, এটার ভ্যালু করি পি বাই এ বা হোয়াট এভার অন্য কিছু দেই এবং এটার 0 রাখি, তখন কি হবে epsilon y is equal to পাওয়া যাবে তোমার সিগমা y বাই ই করলে, আর বাকি দুইটা পাওয়া যাবে পয়সনস ইফেক্ট থেকে। তারপরে আরেকটা ছবি চিন্তা করো যেখানে এটার ভ্যালু 0, এখানে এটার ভ্যালু 0, কিন্তু এটার ভ্যালু মনে করো সে আরেকটা p1 বাই a1 হলো আর কি। তাহলে আমরা পাবো কি epsilon z এর ভ্যালু পাবো সিগমা z বাই ই, আর এই দুইটা পাবো কোথা থেকে মাইনাস নিউ ইন্টু epsilon z থেকে। তাহলে তিনটা ডিফারেন্ট কেস আমরা বের করতে পারি ফর ইউনিঅ্যাক্সিয়াল লোড কেস। ঠিক আছে, ইউনিঅ্যাক্সিয়াল লোড কেস কি যখন একটা সিঙ্গেল অ্যাক্সিসে লোড থাকে অন্যগুলা দিকে কোনো লোড নাই, সো এটা একটা ইউনিঅ্যাক্সিয়াল লোড কেস। অথবা আমি যদি এটাকে 0 করে দিয়ে এখানে ভ্যালু দিই সেটাও একটা ইউনিঅ্যাক্সিয়াল লোড কেস, অথবা এই দুটাকে 0 রেখে এইদিকে লোড দেই সেটাও আরেকটা ইউনিঅ্যাক্সিয়াল লোড কেস। তাহলে তিনটা ইউনিঅ্যাক্সিয়াল লোড কেসের জন্য আমরা স্ট্রেন গুলা লিখতে পারবো। যখন এক্স এর দিকে stress applied তখন sigma epsilon x is equal to sigma x by e, epsilon y is equal to sigma x by e into minus Poisson's ratio এবং epsilon z কি minus nu into epsilon x। ঠিক আছে, বা sigma x by e। তাহলে এখন বলো আমাদের শুরুর থেকে এই কোর্সের অ্যাজাম্পশন কি, আমরা স্ট্রাকচারকে ডিজাইন করতে চাই কিভাবে ডিজাইন করতে চাই, এখন থেকে মনে রাখো ডিজাইন করতে চাই একটা সার্টেন স্ট্রেস লিমিটের ভিতরে এমন ভাবে রাখা যাতে তার ডিফরমেশনটা খুব কম থাকে, ভিজুয়ালি না দেখা যায়। এটা হলো আমার বেসিক রিকোয়ারমেন্ট ফর ডিজাইন আর কি। সেটাই যদি হয় স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যদি আমরা ফেরত যাই, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যদি আমরা ফেরত যাই ভিজুয়ালি আমি খুব কম স্ট্রেস দিতে চাই এটার মধ্যে এবং ভিজুয়ালি ডিফরমেশন দেখতে চাই না, সেটা কি এদিকে আসতে পারবে? তাইলে এদিকে আসতে পারবে না। এদিকে আসা মানে আমি ভিজুয়ালি ডিফরমেশন দেখতে পাবো এবং আমার প্রচুর ডিফরমেশনও হবে। তাইলে আসলে আমরা কোথায় রাখতে চাই? এটাকে আসলে এই দিকে রাখতে চাই। ঠিক আছে, এই স্ট্রেট লাইনের ভিতরে রাখতে চাই। এবং কখন রাখতে চাই? আমার যত ধরনের লোড আসতে পারে এই স্ট্রাকচারের উপরে, বা এই স্ট্রাকচারকে যত ধরনের লোড রেজিস্ট করতে হবে সব লোড কনসিডার করেই আমি সেটাকে লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে রাখতে চাই। ঠিক আছে, তাহলে লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে যদি থাকে তাহলে যেটা ঘটবে কি ঘটবে দেখো, যে বিভিন্ন ধরনের ইফেক্ট গুলা আসলে সুপারপোজ করা সম্ভব হবে, তাই না? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি। যদি আমি একটা স্ট্রেট লাইনের উপরে থাকি, বিহেভিয়ারটা আমার রেসপন্সটা যদি একটা স্ট্রেট লাইনের উপরে থাকে অলওয়েজ, এক বা একাধিক লোড আসার পরেও সেই ক্ষেত্রে আসলে ইন্ডিভিজুয়াল লোডগুলার ইফেক্টটা একসাথে অ্যাড করা যাবে যদি আমি লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে থাকি। মনে করো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সে y is equal to 2x, ভুলে যাও যে এটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এবং এটা মনে করো যে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত ভ্যালিড। তাহলে x এর ভ্যালু যখন 1 হয় তাহলে y is equal to 2x হলে তখন y এর ভ্যালু কত হয়? 2। x এর ভ্যালু যদি 2 হয় তাহলে কত? 4। আর x এর ভ্যালু যদি 3 হয় তাহলে হয় 6। খেয়াল করো x এর ভ্যালু ফর 1 প্লাস x এর ভ্যালু ফর 2 যোগ করলে যেটা হয়ে যায় সেটা কি হয়? x এর ভ্যালু ফর y এর ভ্যালু ফর 3। ঠিক আছে, x এর ভ্যালু 1 2 3 যদি নাও y is equal to 2x একটা ইকুয়েশনে, এবং এটা যদি ভ্যালিড থাকে সে মনে করো আপ টু y এর ভ্যালু 10 মনে করো, প্রথমে আমি ধরে নিলাম। সেই ক্ষেত্রে দেখো x এর ভ্যালু 1 বসাইলা y আসলো 2, x এর ভ্যালু 2 বসাইলা y আসলো 4, তাহলে দুইটা যোগ করলে হয় 6। আমি বলতেছি যে 10 পর্যন্ত এই y অ্যাক্সিসের ভ্যালুটা 10 পর্যন্ত এই স্ট্রেট লাইন ভ্যালিড। এখন দেখো y1 প্লাস y2 সমান সমান y3 হয়ে যায়। এখন 10 পর্যন্ত ভ্যালিড বলছি, ঠিক আছে, এরপর এরকম বাঁকা হয়ে যায় মনে করো। এখন আসো তুমি যদি x is equal to 5 আর x is equal to 6 যোগ করো তাহলে কি হয়?
x ইজ ইকুয়াল টু 5 দিলে y হবে 5 দুগুণে 10 আর 6 দিলে হবে 6 দুগুণে 12। এখন দেখো এই স্ট্রেট লাইন আছে, এখানে ভ্যালুটা দেওয়া আছে 10, এটা চলে যাবে তখন এরকম জায়গায়, কাজেই তখন কিন্তু y11 সমান y5 প্লাস y6 না। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি এবং মনে রাখতে পারি যে আমরা আসলে সব স্ট্রাকচারই ডিজাইন করব একেবারে কিসের জন্য, যাতে সে তার উপরে যত ধরনের লোড আসে সে সব সময় লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে থাকে, সেই জন্য আমরা ডিজাইন করব। এটা যদি মনে রাখি তাহলে আসলে আমাদের যত ধরনের লোডই আসুক না কেন এটার উপরে সবসময় আমাদের মেথড অফ সুপারপজিশন ভ্যালিড থাকবে। তাইলে তোমার মনে করো একই সাথে যদি সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড তিনটা জিনিস চলে আসে, তখন কি হবে? সরাসরি সিগমা এক্স এর জন্য এপসাইলন এক্স এর ভ্যালু এটা, সিগমা ওয়াই এর জন্য এপসাইলন ওয়াই কি, এপসাইলন ওয়াই হলো এটা। তাহলে সিগমা ওয়াই যখন আসে তখন পয়সনস ইফেক্ট কনসিডার করে কি আসবে? মাইনাস এটা আসবে না এপসাইলন এক্স এ, তাহলে এটা। সিগমা জেডও থাকে, সরাসরি তার স্ট্রেন হলো এটা, তাহলে পয়সনস ইফেক্ট কনসিডার করলে এক্স এর পার্টে কন্ট্রিবিউশন হবে কি এটা। তাহলে টোটাল এপসাইলন এক্স কত হবে? এপসাইলন এক্স ডিউ টু সিগমা এক্স প্লাস এপসাইলন এক্স ডিউ টু সিগমা ওয়াই কনসিডারিং পয়সনস ইফেক্ট প্লাস এপসাইলন এক্স ডিউ টু সিগমা জেড কনসিডারিং পয়সনস ইফেক্ট। একইভাবে এপসাইলন ওয়াইটা কি হবে? সরাসরি সিগমা ওয়াই এর জন্য যেটা আসছিল প্লাস সিগমা এক্স এর জন্য পয়সনস ইফেক্ট কনসিডার করে, সিগমা জেড এর জন্য পয়সনস ইফেক্ট কনসিডার করে। এপসাইলন জেডও একই কথা, সিগমা জেড এর জন্য যেটা সরাসরি আসছে প্লাস পয়সনস ইফেক্ট কনসিডার করে সিগমা এক্স বা সিগমা ওয়াই এর জন্য যেটা আসবে। তাহলে এইটা হলো আমার জেনারেলাইজ হুকস ল। তার মানে একই সাথে যদি একাধিক স্ট্রেস এক্সিস্ট করে সেই ক্ষেত্রে হুকস লটা দেখতে এরকম হবে। এবং কখন এটা ভ্যালিড? যখন ম্যাটেরিয়ালের রেসপন্সটা লিনিয়ার ইলাস্টিক থাকবে আফটার অ্যাপ্লিকেশন অফ অল পসিবল লোড কেসেস। তার উপরে যত লোড দেওয়া যায় সব দেওয়ার পরে যদি ম্যাটেরিয়াল লিনিয়ার ইলাস্টিক রিজনে থাকে তাহলে এটা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা আর প্রসিড করবো না, অলরেডি 48 বাজে, এখানে আমরা স্টপ করব। খালি আমাদের মনে রাখতে হবে যে আমাদের পরবর্তীতে আমরা যত ধরনের কাজ করব আমাদের বেসিক অ্যাজাম্পশন হবে যে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ লোড আমাদের মেম্বারটা লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে থাকবে, সব ডিফরমেশন তার স্মল ম্যাগনিটিউডের ডিফরমেশন বা স্মল ডিফরমেশন হবে যেগুলি ভিজুয়ালি কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এবং তোমার ম্যাটেরিয়াল গুলা কি আগে যেরকম বলছিলাম আমরা সবসময় যেটা বলি আর কি, হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক। হোমোজিনিয়াস কি, তোমার মনে করো এই যে কোনো একটা পয়েন্ট, আমরা যদি ফিরত যাই অন্য একটা ছবিতে, যে কোনো একটা পয়েন্ট মনে করো এখানে একটা পয়েন্টে যেই প্রপার্টি, এখানে আরেকটা পয়েন্টে সেই প্রপার্টি, এখানে আরেকটা পয়েন্টে সেই প্রপার্টি, এটা মানে লোকেশন ডিপেন্ডেন্সি থাকে না যখন প্রপার্টির উপরে, সেটাকে আমরা বলি হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল। আরেকটা জিনিসকে আমরা বলি আইসোট্রপিক ম্যাটেরিয়াল। আইসোট্রপিক ম্যাটেরিয়াল কি, তোমার এই ডিরেকশনে যেই প্রপার্টি, এই ডিরেকশনেও সেই প্রপার্টি, এই ডিরেকশনেও সেই প্রপার্টি, বা যে কোনো ডিরেকশনই ধরো না কেন সেই প্রপার্টি ইনভ্যারিয়েন্ট অফ ডিরেকশন। ঠিক আছে, তার মানে আসলে এক্স এর ডিরেকশনে যেই মডুলাস অফ ইলাস্টিসিটি বা পয়সনস রেশিও, ওয়াই এর ডিরেকশনেও তা, জেড এর ডিরেকশনেও তা, বা যে কোনো ডিরেকশনই তুমি বাইর করো না কেন, যে ম্যাটেরিয়াল প্রপার্টিগুলা ডিরেকশনের সাথে বদল হয়ে যাবে না। বদল হইতে পারবে না এটা আমি বলবো না, আসলে আমাদের কাজ করার সুবিধার জন্য আমরা ধরে নিব যে ম্যাটেরিয়াল গুলা হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। আমরা যদি হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক না ধরি তাহলে আমাদের পক্ষে আসলে সিম্পলিফাইড ওয়েতে অ্যানালাইসিস এন্ড ডিজাইন করা সম্ভব হবে না। সেটার জন্যই আমরা আমাদের পারপাস সার্ভ করার জন্য, যাতে আমরা অঙ্কটা করতে পারি এবং সমাধান করে ডিজাইন করতে পারি, সেজন্য আমাদের ইউজেবল ম্যাটেরিয়াল গুলা আমরা ধরে নিব যে এগুলা হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। আর যখন যেটা থাকবে না তখন সেটার জন্য যেই ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা আমরা নিব আর কি। একাধিক ম্যাটেরিয়াল যখন কম্বাইন করি, সে মাথার উপরে যদি বিমটার দিকে তাকাও, এটা যারা বিল্ডিং এর কাজ কখনো দেখেছো তারা জানবা যে এটাতে কংক্রিটও ঢালা হয়েছে, একই সময় রডও আছে। কাজে যখন এই হোমোজিনিয়াস ব্যাপারটা স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না, তখন আমরা ব্যবস্থা নিব, ইকুয়েশনের মধ্যে সাফিসিয়েন্ট মডিফিকেশন করব যাতে স্টিলের এন্ড কংক্রিটের প্রপার্টি কিভাবে আমরা একসাথে কনসিডার করে ডিজাইন বা অ্যানালাইসিস করতে পারি সেটা আমরা তখন দেখব। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। আগামী দিন আমরা
এই এক্সাম্পল থেকে কন্টিনিউ করব এবং এই ক্লাসটা আজকে কোনো এক সময় আমি ভিডিওটা আপলোড করে দিব। ওকে, থ্যাংক ইউ অল। আর বাকি যারা আছো একটু মনে রেখো যে নামের সামনে নামটা দিও না, শুধু স্টুডেন্ট নাম্বারটা দিবা, তোমার 20 দিবা না, আদারওয়াইজ এগুলি পরবর্তীতে ওই যখন অ্যাটেন্ডেন্স শিটটা আমার বানাইতে হয় তখন খুবই কমপ্লিকেসি অ্যারাইজ করে। কাজেই মেক শিওর যে শুধু স্টুডেন্ট নাম্বার দিয়ে তোমরা লগ ইন করো আপকামিং সব ক্লাসে। ওকে, থ্যাংক ইউ অল।